সংখ্যাই বেশি আমি মনে করি দেশের স্বার্থে। আর যারা প্রত্যাশা করেন না তাদের কথা আমি জানি না। এখন ডিপেন্ড করে যে ইউনূস সাহেব কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত যদি থাকতে যান নির্বাচন পর্যন্ত, তাহলে পতিত সরকার যেই শক্তিতে চলে এখনো তার সাথে বা তার পিছনে বা তার আগে পিছে যে শক্তিটা কাজ করে, তারা চিন্তা করবে যে ইউনূস সাহেবকে ফেব্রুয়ারি পর্যন্ত রাখবেন কি রাখবেন না। কারণ বিষয়টা ইউনূস সাহেব অপসারণ দুইটা প্রক্রিয়া বাংলাদেশে, একটা প্রক্রিয়া হলো নির্বাচনের মাধ্যমে, আর একটা হলো নির্বাচন ছাড়া যদি কোনো কেওয়াস হয়, রাজনৈতিক ক্রাইসিস হয়, তখন যদি চলে যায়। তো এখন প্রশ্ন হচ্ছে এই যে ইউনূস সাহেব আগামী ফেব্রুয়ারি পর্যন্ত থাকবেন, সেটা পতিত সরকারের যে শক্তি, সেই পতিত সরকারের শক্তিটা ওই টাইমটা পর্যন্ত ইউনূস সাহেব যদি প্রেফার করেন, তাহলে নির্বাচনটা হওয়ার একটা সম্ভাবনা আছে বা হতে পারে। আর যদি ওই শক্তিটা মনে করে যে না ইউনূস সাহেব ফেব্রুয়ারি পর্যন্ত থাকলে পরে তাদের জন্য খুব ক্ষতিকর, তাইলে সেটা পথটা একটু অমসৃণ বলে আমার কাছে মনে হয়, 1 নম্বর। 2 নম্বর, এই নির্বাচনে মানে গণভোট এবং সংসদ নির্বাচন একই দিনে দেওয়ার মানে হচ্ছে, এতক্ষণ তো বললাম আমরা সংবিধানের বাইরে আছে, সেই প্রশ্ন আর করে লাভ নাই, কিন্তু এই দুইটা একই দিনে দেওয়ার মানে হচ্ছে এটা পরিষ্কার যে যদি হা ভোট জয়যুক্ত হয়, এবং ইন্টারেস্টিং ব্যাপার দেখেন আপনি, খুবই মারাত্মক এবং সূক্ষ্ম কৌশল, নির্বাচনটা কিন্তু হয়ে যাচ্ছে, ক্যাবিনেট কিন্তু হয়ে যাবে, মন্ত্রী পরিষদ কিন্তু হয়ে যাবে, কিন্তু তারপরে আপনি গণভোটের রেজাল্ট যদি হা জয়যুক্ত হয়, তাতে আর যদি সংবিধানের ভিতরে আমি সংযুক্ত না করি, বাংলাদেশের যে আমি ট্রেন্ড দেখে আসছি রাজনীতিবিদদের, শেষ কথা বলতে কিছু নাই, কথা পরিবর্তনশীল, যদি হা ভোট জয়যুক্ত হয় তারপর যদি সংসদে এই সংবিধানটা ইনক্লুড না করে, আমার মনে হয় না কিছু করার আছে, নাম্বার 1। নাম্বার 2, যদি এটা না জয়যুক্ত হয়ে যায়, তাহলে তো জুলাই সনদ বেস্তে চলে গেল। তার মানে আলটিমেটলি জুলাই সনদের যে আইনি ভিত্তি, সেই বিষয়টা মোটামুটি 99.99% অনিশ্চিত যে এটা স্বীকৃতি না পাওয়ার সম্ভাবনা, যেহেতু সংসদ হয়ে যাবে এবং সংসদ চলমান থাকবে। ওইটা আমরা দেখছি যে 180 দিনের মধ্যে এই করতে হবে, নাইলে ওইটা হবে, নাইলে এটা হবে। অর্থাৎ যেটা আমি প্রথমে বলছিলাম যে এত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে যে ঐকমত্য কমিশন বসলো, মানে তাদের মাথায় কি বিষয়গুলো আসে নাই, তারা কি বিষয়গুলো বোঝেই নাই, বা ঐকমত্য কমিশন কাদেরকে ডাকলো, কাদের সঙ্গে কথা বললো, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। ঐকমত্য কমিশন যাদেরকে ডাকছেন তারা যদি ফ্রম ডে 1, আমি একটা কথা বলি আপনাকে, কারণ এটা ফেব্রুয়ারি থেকে বসছে আর আগস্টের 5ই আগস্ট 2024 অভ্যুত্থান হয়েছে। আপনি এই যেদিন থেকে তারা সংস্কার কমিটিতে বসছে, সংস্কার এবং ঐকমত্য নিয়ে, তখন ওই মুহূর্তে পুরো সিচুয়েশনটা ছিল ঐকমত্য কমিশনের পক্ষে। এই কারণে, কারণ তখন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র কিংবা ছাত্র আন্দোলন সবই ছিল গরম। তখন যে সাহস করে কেউ বলবে আপনি সংবিধানের বাইরে যাইতে পারবেন না, 90 দিনের মধ্যে বা 180 দিনের মধ্যে নির্বাচন, আমার কাছে মনে হয় ওই পর্যন্ত যারা আগস্টের অভ্যুত্থানের হিরো, তাদের যে ফ্লোটা ছিল, সেই ফ্লোর কারণে কেউ সংবিধানের বাধ্যবাধকতা নিয়ে কথা বলতে সাহস পাননি, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। তা না হইলে যদি বলে না আমরা কোনো ভয় পাই নাই, তাহলে আপনারা ঐকমত্য কমিশনের কথা শুনেন, বারবার তাদের তাগাদাকি দেশে ডাকছে গেছেন, কিন্তু সংবিধান যে ভায়োলেট হয়েছে, সংবিধানের 90 দিন বা 180 দিনের মধ্যে যে নির্বাচন হয়, প্রশ্নটা রেজ করলেন না কেন? যদি বলেন ঐকমত্য কমিশন কেন করে নাই, দরকার নেই তো, তার করবে না। যদি বলেন 16 তারা ক্ষমতায় থাকবে, সে প্রশ্ন রেজ করবে কেন? সে তো তার সংবিধানেই চলছে, সে তো তাদের নিজস্ব সংবিধানে চলছে। কিন্তু আমরা যারা এই দেশের, আজকে বড় বড় আইনজ্ঞরাও বলেন গণভোট সংবিধানে নাই, ভালো কথা, এতদিন বলেন নাই কেন? কেন তারা শাউটিং করলেন না যে কি ঐকমত্য কমিশন নাই, সংস্কারের বিধান নাই, গণভোট নাই, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারবে না ওই সংবিধান মোতাবেক? কেউ শাউটিং করলেন না, কারণ ওই বিপ্লবী পোলাপানকে ভয় পাইতো তখন। আর এখন যখন সময় কেটে গেছে, এখন বলতেছেন এইটা। জিনিসটা আমি কি বুঝাইতে পারছি? জি। এখন ধরেন এই যে 22শে নভেম্বর সম্ভবত তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত আসবে, তো কেউ কেউ মনে করছেন যে আমরা কি আবার তত্ত্বাবধায়কে ফিরে যাব, অর্থাৎ মানে অন্তর্বর্তী সরকার কি তত্ত্বাবধায়ক সরকার হবে? অলরেডি বিএনপির পক্ষ থেকে কিন্তু এরকম কিছু কথা বলা হয়েছে যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার। তো এটা আপনি কি হতে যাচ্ছে? আমি আপনাকে বলি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বাংলাদেশ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যাই বলেন না কেন, একটা মনে রাখবেন, আদালত সংবিধান লিখতে পারে না, আদালত আইন বানাইতে পারে না। আদালত কি পারে সেটা বলছি,
আদালত হইলে যেই সংবিধানটা আপনার থাকবে সেই সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন যদি সংবিধান বানায়, সংসদ বানায়, আদালতে গেলে সেই সাংঘর্ষিক প্রশ্নটাকে বাতিল করতে পারে, কিন্তু আইন বানাইতে পারে না। এক। দুই, আপনি কিন্তু কি মনে আছে যে এবিএম খায়রুল হক সাহেব যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার পর তারপরে কি একটা সংশোধনী হইতে হয়েছিল না সংবিধানে? জি, 15তম, যেটা পঞ্চদশ সংশোধনী। তাহলে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিল যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল, সেই বাতিলে তো বাতিল হয়নি, অর্থাৎ পঞ্চদশ সংশোধনী আনতে হয়েছে। আইনে সেখানে বলছে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল, তাই তো? এখন যদি আপনার তত্ত্বাবধায়ক সরকার কালকে ফেরত আসে, তাহলে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসলে অটোমেটিক যে এটা হয়ে যাবে তা কিন্তু নয়, আবার অষ্টাদশ সংশোধনী আনতে হবে। এখন তো 17তম হয়ে গেছে, 18তম সংশোধনী আইনে আবার তত্ত্বাবধায়ক সরকার ঢুকাইতে হবে। 2 নম্বর আসেন সংসদের ক্ষমতাটা আমি বলি। যদি তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসে আর সংসদ যদি বলে যে না আমরা তত্ত্বাবধায়ক সরকার বহাল করব না, তাতে কিচ্ছু করার নাই। আবার যদি তত্ত্বাবধায়ক সরকার ফেরত না দেয় কোর্ট, তারপরে যদি সংসদ মনে করে তত্ত্বাবধায়ক সরকার আবার আনবে একটা সংশোধনীর মাধ্যমে, সেটাও আনতে পারবে। এখন যে কথাটা আজকে বলতেছে, যে কথাটা বলছে বিএনপির তরফ থেকে, আপনি বলছেন যে এই সরকারের নাম, এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকার রূপান্তর, এটা কোর্ট করতে পারবে না, এই এখতিয়ার নাই। কোর্ট কি সরকার পরিবর্তন করতে পারে যে এই তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী বানাই দিলাম, প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার বানাই দিলাম, পারবে না? এখন ধরেন কোর্ট যদি আদেশ দেয় যে পঞ্চদশ সংশোধনী আমি বাতিল ঘোষণা করা হলো, এখন এটা পূর্ব অবস্থায় ফিরে যাবে। তো পূর্ব অবস্থায় এখন যদি কোর্ট বলে, আমি বুঝছি আপনার প্রশ্ন, কোর্ট যদি বলে যে পঞ্চদশ সংশোধনী বাতিল করা হইল, না পঞ্চদশ সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার ফেরত দেওয়া হইলো, পঞ্চদশ সংশোধনী ন্যাচারালি বাতিল হয়ে যায়, এবং 13তম সংশোধনী যেটা ছিল, যেটা তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসছে, সেটাকে রেস্টোর করা হলো, কথার কথা বলছি, যদি রেস্টোর করা হলো, কোর্ট বলে দেয়, আমি তর্কের খাতিরে ধরে নিলাম, কোর্ট যদি বলে দেয় আমাদেরকে মানতে হবে, আমার কথাটা বুঝছেন, কিন্তু কোর্ট সেটা বলতে পারে না, কারণ কোর্ট তো সংবিধান তৈরি করতে পারে না। ওই রেস্টোর করার মানে কিন্তু সংবিধান, এক একটা সংশোধনী কিন্তু এক একটা সংশোধনী কিন্তু এক একটা সংবিধান, এক একটা সংশোধনী কিন্তু এক একটা সংবিধান। তো কোর্ট তো সংবিধান লিখে দিতে পারবেন না। এই যে রেস্টোর করার মানে কি, যেটা 18তম সংশোধনীর মাধ্যমে আসবে, আর আপনি সেখানে পিছেরটা রেস্টোর করে দিলেন, তাহলে কি আবার একটা প্রবলেম নিয়ে আমরা কোর্টে গিয়ে বলবো যে এটা বাতিল করে 15টারে রেস্টোর করে দেন? এটা হবে? এটা হবে? এখন আমরা যে জায়গাটায় আছি, আমরা যদি এখন গোজামিল দিয়ে যাই, সেটা ভিন্ন কথা রে ভাই। আমার এখন এই দেশে কোনো কিছুর উপর আস্থা নাই, কারণ আমরা যা করতেছি আমরা কোনোটাই আমরা রাইট অর্ডারে নাই, আমরা সঠিক নিয়মে নাই। যেমন কয়েকদিন আগে, হ্যাঁ বলেন। এটা তো একটা আমাদের জন্য দুর্ভাগ্য, এবং আমরা ধরেন যে ঐকমত্য কমিশনে আমরা এমন একজন মানুষ আমাদের বাংলাদেশে আমরা পেলাম না যাকে সবাই মানে একই সঙ্গে শ্রদ্ধা করে বা যার কথার গুরুত্ব দেয় বা যিনি বোঝেন। আমাকে বিদেশ থেকে লোক হায়ার করে আনতে হলো, তিনি গোজামিল লাগায় একবার দেশ থেকে চলে গেলেন, তাকে আমি আবার এনে উপদেষ্টার মর্যাদা দিয়ে আমার সহকারী বানাইলাম, মানে একটা কি বলবো, মানে একটা বাপের তালুকদারের মতো অবস্থা আর কি। আমি আপনার সাথে একমত। ধরেন প্রথম পার্টটা আসেন, বিদেশ থেকে এনে তাকে বসানো হলো যে আপনি ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। আমরা কি প্রতিবাদ করছি? আমরা বাইরে এসে প্রতিবাদ করি, বিদেশি লোক আসছে, আবার সে ডাকলে যাচ্ছি, কারণটা কি আমার বুঝান আপনি? কেন আমরা প্রতিবাদ কেন করলাম না? আবার যে তাকে ডেকে এনে সহকারী বানাইলো, সেখানেই বা আমাদের প্রতিবাদ কোথায়? তার মানে আমরা আলটিমেটলি কি চাই জানেন? আই এম টেলিং ইউ, উই ডোন্ট বিলিভ ইন পলিটিক্স, রাদার উই বিলিভ ইন টেকিং ওভার দ্য পাওয়ার। সিম্পল। এটা মনে হইলো যে ওই ইয়ের মতো, মানে পলিটিক্যাল গভর্নমেন্টের যেরকম আপনি কোনো কিছু বিরোধিতা করলে ওরা গায়ের জোরে ওইটাকে এস্টাবলিশ করার চেষ্টা করে, যেহেতু সবাই ডক্টর আলী রিয়াজের কার্যক্রমের ব্যাপারে একটু নাখোশ, তার ব্যাপারে অনাস্থা, যে ইউনূস সাহেব তারে এনে আবার মানে তার আগের থেকেও ইয়ে পজিশনে বসাইছে, দেখ বসাইছে। হ্যাঁ, ইউনূস সাহেব ক্ষমতা দেখাইলো, আমি মানলাম, বসাইলো। আমরা প্রতিবাদ করি না কেন এখনো? বলেন, আমরা কেন প্রতিবাদ করি না?
আমরা যদি এই জিনিসটাই বুঝতাম তাইলে কি আমরা এই অবস্থায় আসতাম জুলাই বিপ্লবের পরে? আমাদের যদি সেই সেন্সিবিলিটি থাকতো বা আমাদের যদি সেই দেশপ্রেম থাকতো, আমরা কি এই পর্যন্ত আসতাম? সেইটাই তো বলতেছি। তাহলে যিনি বলবেন সেখানে বসে তার অ্যাডভান্টেজটা নিতে থাকবেন, আপনি কি করবেন? যে যেখানে বলবে সে তার সুবিধাটা নিতে থাকবে। আমরা যে ডাল নাই তলোয়ার নাই তার সাথে কিছু করতে পারলাম না, আর এই আমরাই নাকি হাসিনাকে আন্দোলন করছি 15 বছর। এখানে আবার একটা কমন প্রশ্ন আমার আসছে কি জানেন সরোয়ার ভাই? আমরা যাদেরকে 12 বছর যাবত আন্দোলন করছি তাড়ানোর জন্য, তিনি কিন্তু 15 বছর ক্ষমতায় ছিলেন। আর যে ইউনূস সাহেবকে আমরা সবাই মিলে কোঅপারেশন করতেছি, তিনি 14-15 মাসই টালমাটাল। এর থেকে আপনি বুঝে নেন যে আমরা কি কোঅপারেট করলাম। বরং এই যে এতদিন থাকলো ইউনূস সাহেব, এই আলী রিয়াজরে নিয়ে, এই বিদেশি লোকরে নিয়ে, নাগরিকত্ব নাই এদেরকে নিয়ে, ইত্যাদি ইত্যাদি বলি, অথচ আবার তাদের ডাকে সাড়া দিয়ে যাচ্ছি, আবার তাদের কাছে গিয়ে বসতেছি। কারণ একটাই, যে কোনো ভাবে নির্বাচনটা হইলে ক্ষমতায় যেতে চাই। আমার কাছে মনে হয় জুলাই সনদের আইনি ভিত্তি কারো মাথায় নাই, এবং এটা নিয়ে কেউ বিন্দুমাত্র ভাবতেছে না। যার জন্য এখন আবার একটা কথা আসছে, এনসিপি নাকি তলে তলে আপোষ করতে চাচ্ছে, সিট ভাগাভাগি করতে চাচ্ছে। মানে আমরা যাচ্ছি কোথায় আপনি বলেন তো? গণতন্ত্রে এইটা কি পারমিট করে যে যতগুলো পার্টিসিপেট করবে এদের সাথে আঘাত করে সিট ভাগাভাগি করে আপনি ক্ষমতায় চলে যাবেন? তার মানে আলটিমেটলি আমরা কিন্তু সেই নির্বাচনটা যদি হয়ে যায় যথারীতি, নির্বাচন এবং গণভোট যদি একসাথে হয়ে যায়, আপনি নিশ্চিত থাকেন গণভোটের কোনো গুরুত্ব থাকবে না, এবং এই নির্বাচন হয়ে যারা বসে যাবে তারা কিন্তু সেই পুরনো ধাঁচে পুরনো সংবিধানে ঢুকে যাবে। যদি বলেন কোন বিধানে, কোন বিধান নাই, ঢুকে গেলাম এবং 5ই আগস্টে যে সংবিধানটা ছিল সেই সংবিধান নিয়েই বসে গেলাম। তো এখন ধরেন সংবিধানের প্রসঙ্গে আসছি আমি, এই যে গণভোটে দেখা যাচ্ছে যে মানে গণভোট তো এতদিন জানতাম যে হানার উপরে হয়, এখন এখানে 4টা প্রশ্ন ঢুকতেছে, জনগণকে কাছে তুলে ধরা হচ্ছে। এর মধ্যে বিএনপির একটা প্রধানতম বিষয় হচ্ছে যে তাদের যে দেয়া নোট অফ ডিসেন্ট গুলো, সেই নোট অফ ডিসেন্টের জায়গাটা কিভাবে গণভোটে আসবে বা গণভোটে আসে নাই। অর্থাৎ বিএনপি মহাসচিব সালাউদ্দিন সাহেবও বললেন যে সরকার তাদের সঙ্গে এক ধরনের 2 নম্বরই করছে, এরকম একটা বিষয়। তো গণভোটটার এবং নোট অফ ডিসেন্ট আমরা কিভাবে এটা আসলে সমাধান হতে পারে মনে করেন আপনি? দেখেন, গণভোটের যে বিধান, আপনি ওখানে 84-85টা বিষয় ছিল মূলটায়, টোটালটায়। 84-85 বিষয়টার মধ্যে 30-35টার সাথে একমত হয়েছে, কিছু নোট অফ ডিসেন্ট আছে, কিছু নো কমেন্ট আছে, নানান ধরনের আছে। এখানে উপস্থিতি ছিল কত পার্সেন্ট লোকের? আপনি যদি বলেন কোন দলের, এমন কোন দল ওখানে ছিল না যার সর্বোচ্চ 30%-এর বেশি এই জনগণ রিপ্রেজেন্ট করে, তারা আমি ধরে নিলাম। তো 30% যদি সবচেয়ে বড় দল রিপ্রেজেন্ট করে থাকেন, তারপরে মেজো দল যেটা ছিল সে হার্ডলি, অন্যান্য মেজো দলের সাথে যারা সম্পৃক্ত ইসলামী দল সবাই মিলে হার্ডলি 10% রিপ্রেজেন্ট করেন, তাইলে হলো 40%। বাকি 60%-এর ভিতরে ধরে নিলাম 25%, ধরে নিলাম তর্কের খাতিরে 20-25% হলো আওয়ামী লীগ জাতীয় পার্টি। তাহলে 40 আর 20 60-65% গেল। বাকি যে 35% অ্যাবসলিউটলি তারা রাজনীতির সাথে সম্পৃক্ত না, ফ্লোটিং ভোটার যারা বা ফ্লোটিং জনগণ, তাদের গণভোটে তো তারাও ভোট দিবে। যখনই আপনি গণভোটে পাঠাবেন, পরিষ্কার পাঠাইতে হবে জুলাই সনদের আইনি স্বীকৃতি বা এই যে সংস্কার 2025 চাও কি চাও না, হ্যাঁ বা না। ওখানে নোট অফ ডিসেন্ট ফিসেন্ট এত কিছু নিয়ে যাওয়ার কোনো বিধান নাই, পরিষ্কার গণভোটের নিয়ম। গণভোট কি 5 পাতা আপনি লিখে দিন, তারপর সবাই পড়বে আর গণভোট দিবে? এটা হ্যাঁ বা না দিবেন। জুলাই সনদের আইনি স্বীকৃতি, সংবিধান সংস্কার 2025 চাও কি চাও না, হ্যাঁ বা না, শেষ। সেখানে আপনি এটাকে জটিল করলেন পরিষ্কার। এটা ইউনূস সাহেব আমার কাছে মনে হয় যে উনি বুঝেন কি, যে এই সংসদ হয়ে যাওয়ার পর এগুলা কিছু হবে না, এগুলো কিছুই হবে না, উনি জানেন। এবং আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার, যদি সবাই নাবোধক দিয়ে দেয় তাহলে তো গেল গিয়েই জুলাই সনদ বেচতে গেল। পরিষ্কার তো জিনিসগুলা। অর্থাৎ জুলাই সনদ এখন কোন সাবজেক্ট না, আর ক্ষমতায় যাওয়াটা হলো সাবজেক্ট।
এবং ইউনূস সাহেব আসতে চলে যাবে, পরিষ্কার। উনি কি আসলে আসতে যেতে পারবেন? আপনি তাই মনে করেন সিচুয়েশন ঠিক ওইরকম? ওনাকে কি মানে উনি কি চলে যেতে পারবেন কি? যেটা উনি চলে যেতে পারবেন, আমার ব্যক্তিগত ধারণা উনি চলে যেতে পারবেন। কেন পারবেন সেটা বলি। ইউনূস সাহেব নির্বাচন দিয়ে চলে গেলে যেটা হবে, নির্বাচনে সরোয়ার ভাই ক্ষমতায় যাবে। নির্বাচন হইলে মনে করেন ফর এক্সাম্পল সরোয়ার ভাই ক্ষমতায় যাবেন বা রাজ্জাকি ক্ষমতায় যাবে নির্বাচন হইলে, আর নির্বাচন হওয়ার মানে ইউনূস সাহেব তো চলেই যাবেন নির্বাচিত লোকের কাছে ক্ষমতা দিয়ে। কিন্তু নির্বাচন ছাড়া যদি ইউনূস সাহেব চলে যায় তাহলে কিন্তু আপনারা আবার ক্ষমতায় যাওয়া হলো না, আপনারা আমার তো ক্ষমতায় যাওয়া হলো না। তো সেক্ষেত্রে যারা চিন্তা করে যে নির্বাচন হইলে পরে তারা ক্ষমতায় যাবে, শুধু তারা যেভাবে ছলে বলে কৌশলে ইউনূস সাহেব কিভাবে রাখবে, রাইখে নির্বাচনটা করে ক্ষমতায় চলে যাবে, তারপর ইউনূস সাহেব জাহান্নামে যাক। আর পতিত শক্তি যেটা আমি বললাম, তারা যদি মনে করে ইউনূস সাহেবের ফেব্রুয়ারি পর্যন্ত থাকাটা তাদের জন্য খুব খারাপ, তাদের জন্য গ্রহণযোগ্য না, কোনোভাবে অ্যাকসেপ্টেবল না, এই 3 মাসও তারা সহ্য করতে পারবে না, তাইলে পরে নির্বাচনটা অনিশ্চিত হতে পারে, যে কোনো ক্রাইসিস হয়ে যেতে পারে যে কোনো সময়। এবং ওই শক্তি, যে শক্তি ইউনূস সাহেবকে সরাইতে চায়, সেই শক্তি যদি কোন রকম একটা সিচুয়েশন ইউনূস সাহেবকে সরাইতে পারে, তারপরে দেশে নির্বাচন হইল কি হইল না, কবে হবে কি হবে না, আই এম শিওর তারা মাথা ঘামাবে না। তাহলে এখন এবং করণীয় কি? করণীয় কি ভাই? এখন আমি একটা সাধারণ লোক, আমি কি বলবো? করণীয় কি তো আমার কাছে কেউ চায় না। আপনার পর্যবেক্ষণ একটু শুনি আমরা। ধরেন আপনি আপনার কথা আপনি বলছিলেন যে ইউনূস সংবিধান দেশ চলছে, এখন জুলাই সনদ, গণভোট আগে না জাতীয় নির্বাচন পরে নাকি দুইটা একসাথে, এই যে ধরেন আমরা যে একটা কি বলবো এটা ঘূর্ণাবর্তের মধ্যে পড়ছি আমরা আসলে বের হয়ে আসবো কিভাবে ইউনূস সংবিধান থেকে? মানে আসলে এখন করণীয় কি? ধরেন আপনি মনে করলেন যে করণীয়টা ছিল আমাদের একটাই, করণীয় ছিল আমাদের একটাই, হ্যাঁ বলেন। মানে আমাদের একটা ভুল আমরা সংশোধন করব, বা আমরা আবার নতুন করে একটা পদক্ষেপ নিয়ে আমরা আগের বিষয়গুলো রিকভার করব ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি। তো আমাদের আগামীকাল সকাল থেকে আমরা কি করতে পারি, মানে সমাধান কি গ্রহণযোগ্য কিভাবে হতে পারে? আমি যদি দায়িত্বে থাকতাম, আমি প্রথম একটা গণভোট করতাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারগুলো হচ্ছে সেই বিচারগুলা সকলে দেশবাসী আগে চান কি চান না, হা বা না ভোট দেন। আমি প্রথম যেতাম সেখানে, এবং আমি নিশ্চিত করে বলতে পারি সেখানে হা জয়যুক্ত হতো বিপুল ভোটে। এবং তারপরে গণভোট আরেকটা ওই একই ভিতরে যে প্রথম নির্বাচন বিচার, তারপরে নির্বাচন, হ্যাঁ বা না ভোট দেন, আমি সেখানে যেতাম। আমার কাছে মনে হয়, আমি জানি না এই সরকার পারবেন কি পারবেন না, এখনো যে যাওয়ার সুযোগ আমি জানি না এখন আছে কিনা, সেই অবস্থাটা আমি জানি না, কিন্তু আমি হলে এটা করতাম। বিচার সংস্কার এবং বিচার আগে, এবং তারপরে নির্বাচন, হ্যাঁ বা না ভোট দেন। আপনি বলেন তো ভোট দিতে কোথায়? অবশ্যই হাতে আসতো ভোট, অবশ্যই হাতে, সেটা তো আপনি করতে পারতেন। এখন আমার কাছে মনে হয় যে সাহস যদি থাকে এখনো করা যায় না যে তা না। আর এখনো অনেক হাতের, আমরা কি বলি হাতের পাঁচ আছে না, শেষ সম্বল যেটাকে বলে, এরকম আছে না হাতের পাঁচ, অনেক কিছু থাকে, সেটাও আছে, নাই যে তা না, কিন্তু সব কথা তো আর বলা যাচ্ছে না। শুধু এইটুকু বললাম যে আপনি দেখেন এইটা আমার এইটুকু মনোভূত হয়েছে কিনা আপনার? না অবশ্যই মনোভূত হয়েছে, কারণ ধরেন যে সকল কিছুর উপরে হচ্ছে বাংলাদেশের গণভোট, মানে জনগণের মতামত, জনগণের আমরা যে বলছি বারবার, ধরেন ইউনূস সাহেবের কথায় আপনি দেখবেন হচ্ছে উনি যখন কথা বলেন উনি মোটিভেশনাল স্পিকারের মতো উনি কথা বলেন সবসময়, এবং ওনার এই জাতির উদ্দেশ্যে ভাষণও দেখবেন অভূতপূর্ব, অসাধারণ, মানে নানা রকমের শব্দের ব্যবহার, এবং ফলাফল কিন্তু আমরা ওইরকম কিছু পাচ্ছি না। কিন্তু আমরা গত 15 মাসে ওনার উপর যে নির্ভরশীলতা ছিল আমাদের, সেই নির্ভরশীলতার উনি
কি বলবো যথাযথ ব্যবহার করতে পারছেন বলে আমি মনে করি না, এবং অধিকাংশই আমি যাদের সঙ্গে কথা বলি বা বুঝি তারাই সেটা মনে করেন। তো এখন আসলে মানে এই যে জটিলতা, এই জটিলতা ওনার এই উপদেষ্টা পরিষদ দিয়ে জটিলতার সমাধান সম্ভব কিনা আমাদের আমি ঠিক জানি না ওনার এই উপদেষ্টা পরিষদ দিয়ে সম্ভব কিনা, 1 নম্বর। 2 নম্বর যে কথাটা আমি বললাম যে সংস্কার, বিচার এবং তারপরে নির্বাচন, হ্যাঁ বা না, এটা এখন উনি করতে পারবেন বলে আমার কাছে মনে হয় না। বিকজ এটা ঘোষণা করার সাথে সাথে ফলোইং ডেতে মাঠে নেমে যাবে এবং ওনাকে চলে যেতে হবে, কোনো সন্দেহ নাই। এবং সবচেয়ে বড় দল বিএনপি যদি মাঠে নামে, ইউনূস সাহেব টিকতে পারবেন না। এবং একমাত্র বড় দলই আছে ইউনূস সাহেবের মানে মানে রাখা এবং না রাখা। এবং এখনো যদি আপনি যেটা কোনো ভাই যে আলাপটা আপনি আর আমি করলাম, আপনি যদি এই এতদিন যে আলাপটা হইতেছে, ঐক্যমত্য কমিশন বলেন, সংস্কার কমিশন বলেন, গণভোট বলেন, জুলাই সনদ বলেন, একটা দলও কিন্তু বলেনি যেটা রাষ্ট্র এবং দেশের জন্য অমঙ্গল। কেউ বলতে পারেনি। আমি এখনো চ্যালেঞ্জ করছি, আপনার দলের জন্য যদি ক্ষতিকর হয় কোনো সময়, এতে আমার কিছু আসে যায় না। দলের জন্য ক্ষতিকর কিছু আসে যায় না। একটা দলও কিন্তু বলে নাই দেশ এবং রাষ্ট্রের জন্য জুলাই আইনি সনদ ক্ষতিকর, বলে নাই। দেশ এবং দেশের জনগণের জন্য গণভোট ক্ষতিকর, কেউ কিন্তু বলতে পারে নাই। এগুলো তারা ব্যাখ্যা দিতে পারতো, আমরা মেনে নিতাম। আর আমি ব্যক্তিগতভাবে রাষ্ট্র এবং জনগণের জন্য যেটা ভালো সেটা আমি অবশ্যই সমর্থন করব। দলের জন্য যেটা ভালো কিন্তু সেটা যদি রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়, অফকোর্স আমি অ্যাকসেপ্ট করব না। সেটা আমি যদি একটা সিঙ্গেল ব্যক্তিও থাকি, আমি করব না। এখন বলতে পারেন এতে কিছু আসে যায় না, ইয়েস কারেক্ট, কিচ্ছু আসে যায় না। কারণ আমরা দেখছি তো 1400 লোকের প্রাণ গেল, তার ভিতরে বড় দলে নাকি 427 জন লোক মারা গেল, 16 বছর যাবত আয়না ঘরের ভিতরে নির্যাতিত হইল, বুকের তাজা গুলি, 57টা সেনা অফিসার মরে গেল, দেশের সার্বভৌমত্ব নাই, 10 লক্ষ রোহিঙ্গা ঢুকে গেল, শাপলা চত্বরে হামলা হইল, পুরাটা দেশ নীরব। এমন ভাবে ইউনূসের বিরুদ্ধে আমরা লাগলাম, ইউনূস সাহেব এই সরকারের বিরুদ্ধে, যে পিছের 16 বছরের ইতিহাসই নাই। এর মানেই না আমি এই সরকারের সমর্থন করি। আপনি নিজে বুঝছেন তখন আমি কি বললাম। আমাদের যে প্রধানতম যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি এবং জামাত, যারা ধরেন 15-16 বছর ঐক্যবদ্ধ আন্দোলন করলো, গালাগাল সহ্য করলো, মার খাইলো, গুম হইলো, মামলা হইলো, তো তাদের দায়িত্বশীলতার কি তারা পরিচয় রেখেছে 5ই আগস্ট পরবর্তী সময়ে বিএনপি জামাত এই প্রধান দুইটা দল? ঘটনা কি জানেন, যে বিষয়টাকে আপনাকে টাচ করে না সেটার জন্য আপনার ফিলিংস থাকবে না। যেমন ধরেন আপনি রাস্তায় হাঁটতেছেন, আপনার কাছে 5টা ভিক্ষুক ভিক্ষা চাইলো, আপনি 3 নম্বরটারে দিলেন, 1-2 দেন নাই, 4-5 দেন নাই। এর মানে কি 3 নম্বরের যে আবেদনটা সেটা আপনাকে টাচ করেছে, বিধে আপনি তাকে দিচ্ছেন। বাকি 4টা আপনাকে স্পর্শ করেনি, ওর চাওয়ার ভঙ্গিটা হয়তো আপনাকে টাচ করছে, অথবা ঘটনাটা আপনাকে মানে কষ্ট দিচ্ছে ইত্যাদি। আমার দেশে যত রাজনৈতিক আন্দোলন হোক, অভ্যুত্থান হোক, গণ অভ্যুত্থান হোক, পুলিশে লোক মারুক, আর্মিতে মারুক, যে যেখান থেকে মারুক, আয়নাঘরে থাকুক, অমুকখানে দেন, তো আপনি বলেন তো কোন রাজনৈতিক নেতা বা নাতি তাদের একটা চুল পর টাচ হয়েছে এই আন্দোলনে? একটা চুলও তো ছেড়ে নাই কারো। বাংলাদেশে আমাদের দেশে যত রাজনৈতিক নেতা, তাদের কোন আপনি 85% পাবেন যে তারা বহির্বিশ্বে থাকে। আর রাস্তায় যারা আন্দোলন করে তারা হ্যান্ড টু মাউথ, ভিক্ষুক, শ্রমিক, বাদাম বেচে, এরা বেচে, স্লোগান দিয়ে মাঠে নামে, 500 টাকার বিনিময়ে একটু 1 প্লেট বিরিয়ানির বিনিময়ে যায়, ডেড বডি গুলা কাউন্ট হয়। অর্থাৎ রাজনীতিবিদদের নেতা বলেন, নাতি বলেন, ছেলে বলেন, নাতি বলেন, সব তারা বিদেশে পাঠায়। আর এই দেশে যারা সাধারণ হ্যান্ড টু মাউথ, অভাব দারিদ্রতার মধ্যে আছে, তাদেরকে তারা মাঠে পাঠায়। এবং মাঠে যাদের ডেড বডি হয় তখন সেগুলোকে তারা ক্যাশ করে রাজনীতিবিদরা, এবং কোনো টাচ করার কোনো কারণ নাই। কারণ নিজের পিতা মারা গেলে বড়জোর দুপুরবেলা ভাত খায় না, দাফন দিয়ে রাতে খায়। সেখানে অন্য বাড়ির অন্য সন্তান মারা গেলে কেন আপনাকে টাচ করবে? আপনি বলেন তো, কি কারণে টাচ করবে? আপনি হেলিকপ্টার দিয়ে গুলি করে তখন মারেন, হেলিকপ্টার দিয়ে গুলি করে মারে। আমি এমন বক্তব্য পাইছি, একজনে গুলি করে তার ওয়াইফ নাকি তারে বলছে যে তুমি যখন গুলি মারতে তোমাকে হিরোর মতো মনে হয়েছিল। আরে ভাই, সভ্য জগতে কোথাও আছে নাকি যে নিজ দেশের আর্মি নিজ দেশের নাগরিকরে মারে, নিজ দেশের পুলিশ নিজ দেশের লোকেরে মারে?
কোথায় আছে? আপনি এটাকে আইন বানায় নিছিলেন। আপনি এটা সবাই, র্যাব সৃষ্টি করছে কারা? র্যাব তো সবসময় লোক মারছে, যখন যে ক্ষমতায় ছিল তখন লোক মারছে। আপনি একটা রাষ্ট্র বানান কিভাবে এরকম একটা